আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন। আজকে আমি ক্লাস নিব অধ্যায় ৫ রাসায়নিক বন্ধন সম্পর্কে, অর্থাৎ ক্লাস 9-10 অধ্যায় ৫ তোমাদের রাসায়নিক বন্ধন। এবং এই ক্লাসটি আমি নেওয়ার জন্য প্রথমে একটি পিরিয়ডিক টেবিলটি এঁকে নিয়েছি, বিকজ পিরিয়ডিক টেবিল থেকে তোমাদের একবারে আমি ক্লিয়ার করে দিতে চাই তোমাদের বেসিকগুলো। আর কেমিস্ট্রি মানে বেসিকগুলো যত ভালো ক্লিয়ার হবে তত ভালো তোমরা কী করতে পারবা, ভালো মানে কেমিস্ট্রি তোমরা ভালো করতে পারবো। আর বুঝে বুঝে তোমরা না পড়ো বা বেসিকগুলো তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, সেটা তোমাদের কাছে খুব কঠিন হয়ে যাবে এবং তোমরা ভালো করতে পারবে না কখনো কেমিস্ট্রিতে। তো সেই জন্য আমি তোমাদের পিরিয়ডিক টেবিল থেকে আমি তোমাদের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধনটা সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি যে এখানে আমি যেটা অঙ্কন করেছি যে গ্রুপ 1, 2 এবং 13, 14, 15, 16, 17, 18 প্রথমে অঙ্কন করেছি। তো এখান থেকে এখানে আমাদের এই মানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন এগুলো জানার জন্য আমাদের ধাতু এবং অধাতু গুণগুলো সেগুলো আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো আমরা পদের সাথে লক্ষ্য করলে দেখবো যে গ্রুপ 1, 2 এবং এই 13 পর্যন্ত, এই 1, 2 এবং 13 পর্যন্ত, আর আগের সময় আমাদের গ্রুপে মানে পদের সাথে এভাবে আমরা করতাম যে 1, 2, 3 পড়া হতো, হ্যাঁ, 3-এর ABC এগুলো পড়া হতো। এখন যেটা বেসিক মানে আপডেট সেটাই তোমরা জানো যে 1, 2 এবং 13 পর্যন্ত এগুলো হচ্ছে কি ধাতু। তাহলে এগুলোকে বলা হয় ধাতু, ঠিক আছে? ধাতু গ্রুপ 1, 2 এবং 13 পর্যন্ত, ঠিক আছে? আর তোমরা লক্ষ্য করবে যে এই 1, 2 এবং 13 এখানে যে মৌলগুলো রয়েছে তাদের বাইরের সেলে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এদের বাইরের যে সেলটা রয়েছে, অর্থাৎ বাইরের সেলে ভ্যালেন্স যে সেল, সেখানে দেখবা 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে, 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে। এবং এই কারণে এরা কি ইলেকট্রনগুলো ত্যাগ করার প্রবণতা দেখায়। এবং কেন দেখায় আমি কিছুক্ষণ পরে আসতেছি। আর এগুলোর যে তোমরা এই 14 নম্বরটা হচ্ছে কি, এটা হচ্ছে বলা হয় উপধাতু। কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো মানে অধাতুর মতো আচরণ করে। অর্থাৎ এদের বাইরের সেলে মোটামুটি 4টি ইলেকট্রন থাকে। বাইরের সেলে কয়টি ইলেকট্রন থাকে? 4টি ইলেকট্রন থাকে। তো এই 4টি ইলেকট্রন হলে হয় কি যে অস্ত্র পূর্ণ হওয়ার জন্য 4টি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে অথবা 4টি ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এই জন্য কখনো ধাতুর মতো আচরণ করে, আবার কখনো অধাতুর মতো মানে আচরণ করে। এই জন্য বলা হয় একে কি উপধাতু, ঠিক আছে? এগুলো হচ্ছে উপধাতু। তাহলে এটা হচ্ছে উপধাতু। গ্রুপ 14 এটাকে বলা হয় উপধাতু। আচ্ছা, তারপর এখন আমরা দেখবো যে অধাতু গুণগুলো। তাহলে অধাতু 15, 16 এবং 17 এগুলো বলা হয় অধাতু। তাহলে 15, 16, 17 এগুলো বলা হয় অধাতু। অধাতু 15, 16 এবং 17। তো তোমাদের ক্লাসটি একটু বড় হতে পারে, বিকজ আমি তোমাদের একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো বিষয় আলোচনা করব, যাতে তোমাদের কাছে মানে এই অধ্যায়টা একবার পানির মতো সহজ হয়ে যায়। আর বেসিক থেকে তোমরা না শিখলে কেমিস্ট্রিতে কখনোই ভালো করতে পারবে না। সেই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে অবশ্যই ক্লাসটি কন্টিনিউ করবা। এবং আমার আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা এখন এগুলো হচ্ছে কি, তাহলে 15, 16 এবং 17 এগুলোকে বলা হয় অধাতু। তো এই অধাতুগুলোর বাইরের সেলে কয়টি ইলেকট্রন? সাধারণত 3টি, 2টি অথবা 1টি ইলেকট্রন ঘাটতি থাকে। মানে অষ্টপূর্ণ হওয়ার জন্য 3টি, 2টি অথবা 1টি ইলেকট্রন ঘাটতি থাকে, ঠিক আছে? তো আমরা একটু দেখবো যে আসলে কয়টি ইলেকট্রন ঘাটতি থাকে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো ধাতুর ক্ষেত্রে দেখি আমরা যে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, যে পদের যে চিত্রটা সেটা আমরা অঙ্কন করি, এর বাইরে সেলে 1টি ইলেকট্রন থাকে। তো এইখানে দেখো আমি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়েছি। আচ্ছা, এই গ্রুপ 18টাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? বিকজ তারা কখনো কারোর সঙ্গে রিঅ্যাকশন করতে চায় না, এবং তাদের যে সেলগুলো রয়েছে তা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, এবং তারা অনেক বেশি স্টেবল। হ্যাঁ, এই কারণে তারা কখনো কারোর সঙ্গে রিঅ্যাকশন করতে চায় না, এই জন্য বলা হয় তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? তো এই মৌলগুলো সকলেই এই নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা তৈরি করতে চায়, বিকজ আমরা তো মানুষদের ক্ষেত্রে দেখি আমরা যে সবাই চাই আমরা একটু স্টেবল হই। আমি একটু কি একটা ভালো জবের মাধ্যমে স্টেবল হই, বা একটা ভালো কিছু করে আমি স্টেবল হই, ভালো একটা বিজনেসের মাধ্যমে স্টেবল হই, তাই না? সবাই কি হতে চাই? একটা স্টেবল পর্যায়ে যেতে চাই, অর্থাৎ
মানে একটা সুখী জীবন পেতে চাই, তাই না? তো ঠিক মৌলগুলোই এমন অবস্থা যে মৌলগুলো যে ইলেকট্রন ছেড়ে দিয়ে হোক অথবা অথবা ইলেকট্রন গ্রহণ করে হোক এই নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা তাদের তৈরি করতে চায়, ঠিক আছে? প্রবণতা দেখায়। আচ্ছা, তাহলে এখন এই হাইড্রোজেনের বাইরে সেলে কয়টি আছে ইলেকট্রন? একটি ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? তো ঠিকই মানে একইভাবে যে আমরা গ্রুপ 2 এর একটা মৌল দেখি লিথিয়াম, তাহলে লিথিয়ামের কয়টি ইলেকট্রন থাকে বাইরে সেলে? তাহলে বাইরের সেলে থাকে এর কয়টি ইলেকট্রন? এর একটি ইলেকট্রন থাকে, তাই না? তাহলে গ্রুপ 1 এর সবগুলো বাইরের সেলে একটি করে ইলেকট্রন থাকবে, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে দেখো যে প্রথম মানে 3টা ইলেকট্রন যেহেতু, তাহলে প্রথম সেলে 2টা ইলেকট্রন থাকে আর পরের সেলগুলোতে 8টি করে থাকবে ইলেকট্রন, ঠিক আছে? তো লিথিয়ামের বাইরের সেলে থাকে একটি ইলেকট্রন। ঠিক একই ভাবে আমরা যদি বেরিলিয়াম অঙ্কন করি তাহলে হচ্ছে বেরিলিয়ামের কত? বেরিলিয়াম 4। তাহলে বেরিলিয়ামটা 4 যদি হয় তাহলে আমি এটাই বোর্ডে অঙ্কন করি। তাহলে এর বাইরের সেলে থাকে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন, ঠিক আছে? গ্রুপ 2 যেহেতু 2টি ইলেকট্রন থাকে, ঠিক আছে? বাইরের সেলে। এখন আমরা দেখি বোরন, তাহলে বোরনটা ঠিক একই কয়টি ইলেকট্রন থাকে? বোরনটা একটা ধাতু, ঠিক আছে? তাহলে বোরনে থাকে 3টি ইলেকট্রন, ঠিক আছে? বাইরের সেলে থাকে 3টি ইলেকট্রন। আর 3টি ইলেকট্রন যদি থাকে এখানে অষ্টক পূর্ণ হওয়ার জন্য কয়টি ইলেকট্রন দরকার? এখন 5টি ইলেকট্রন প্রয়োজন বোরনের ক্ষেত্রে। এর ক্ষেত্রে ইলেকট্রন প্রয়োজন এখন 6টি। আর লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন প্রয়োজন আরো কয়টি? 7টি ইলেকট্রন প্রয়োজন লিথিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা দেখব যে আসলে ইলেকট্রন মানে গ্রহণ করা তার জন্য সহজ না ছেড়ে দেওয়া আসলে সহজ। তো যখন 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকবে বাইরের সেলে, সর্ববৈশিষ্ট্য যে বাইরের সেল, সেখানে যদি 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে, ঠিক আছে? তো সব সময় কি ইলেকট্রন সে ছেড়ে দিতে চাইবে, বিকজ সেখানে তার পক্ষে এখানে এই লিথিয়ামে আমরা যদি ধরি লিথিয়ামের ক্ষেত্রে তাকে কি হবে, সে এখানে তাকে 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা 1টি ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটাকে স্টেবল পর্যায়ে সে যেতে চাইবে, ঠিক আছে? 1টি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি এই হিলিয়ামের মতো অবস্থা তৈরি করবে অথবা সেখানে সে 7টি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো অবস্থা তৈরি করবে। তো নিশ্চয় 7টি ইলেকট্রন গ্রহণ করা অনেক বেশি কঠিন, অনেক বেশি শক্তির প্রয়োজন, সেজন্য কি করবে, সে 1টি ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক একইভাবে বেরিলিয়াম কি করবে, এই 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে বাইরের সেলটা মানে ভেনিশ করে দিয়ে সে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। বোরনটাও ঠিক একইভাবে যে এই 3টা যে ইলেকট্রন আছে এই 3টা ইলেকট্রন কি করবে, সে ছেড়ে দিতে চাইবে এবং ছেড়ে দিয়ে কি করবে, সে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তো এখানে ধাতুগুলোর মধ্যে সাধারণত কিছু কিছু সময় সেগুলো আরো কিছু বন্ধন তৈরি করতে পারে, ঠিক আছে? তো আমরা এখন দেখি অধাতুগুলো তাহলে কয়টি করে বাইরের সেলে থাকে। তাহলে আমি বলেছিলাম যে অধাতু গুণগুলো তাহলে 15, 16 এবং 17 এগুলো হচ্ছে অধাতু, তাই না? তাহলে আমি নাইট্রোজেন যদি আমরা ধরি, সাপোজ নাইট্রোজেনটাকে যদি আমরা ধরি, এই নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন হচ্ছে কত? তাহলে 6, তাই না? নাইট্রোজেন 6 পারমাণবিক সংখ্যা। তাহলে এই নাইট্রোজেন 6টি হলে ইলেকট্রন সংখ্যা আমরা একটু অঙ্কন করি চিত্র আর কি। তাহলে প্রথম সেলে থেকে 2টি আর পরের সেলে থেকে কয়টি? তাহলে একটা, আচ্ছা নাইট্রোজেন 6 না নাইট্রোজেন 7, সরি কার্বন 6, নাইট্রোজেন 7, একটি ইলেকট্রন, তাই না? তাহলে বাইরের সেলে কয়টি ইলেকট্রন আছে? 2, 4, 5টা, ভিতর 2, 7টা, তাই না? তার 7টা ইলেকট্রন আছে তাহলে টোটাল। তো বাইরের সেলে আমরা দেখতেছি যে 5টা ইলেকট্রন আছে। তো 5টা ইলেকট্রন হলে তার আর কয়টা ইলেকট্রন হলে সে অষ্টপূর্ণ হবে আর 3টা ইলেকট্রন তার প্রয়োজন, 5 3 8। তাহলে সে কি নিয়মের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবং স্টেবল পর্যায়ে চলে যাবে। এই কারণে সেই ইলেকট্রন সবসময় গ্রহণ করার প্রবণতায় দেখায়, ঠিক আছে? ঠিক একইভাবে অক্সিজেনও ছয়টা। তাহলে এই অক্সিজেন থাকে কত? কয়টা? তাহলে 6টা থাকে। তাহলে এখানে আর 2টি ইলেকট্রন হলে তারা কি করবে, সে অক্সিজেন কি করবে, পূর্ণ মানে এই স্থায়ী যে স্টেবল যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ স্টেবল যে মৌল নিষ্ক্রিয় গ্যাস
সেটা হচ্ছে যে নিয়নের মতো সে অবস্থা তৈরি হবে, সেই জন্য সে সবসময় দুইটি ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে এটা, তারপর আমরা ফ্লুরিন দেখতে পারি কি হবে, ফ্লুরিন 9, তাই না? তাহলে ফ্লুরিন 9 যদি হয় তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কেমন হবে? সাত দুই নয়, তাই না? তাহলে বাইরের সেল থেকে 7টি ইলেকট্রন এবং ভিতরের সেল থেকে 2টি ইলেকট্রন, 7 2টা 9টা। তাহলে এখন আমরা দেখবো যে আয়নিক বন্ধন সম্পর্কে এখন আমরা আলোচনা করবো যে আয়নিক বন্ধন যখন গঠিত হতে যাবে তখন কি করবে সে, কি করবে তারা। তো আয়নিক বন্ধন যখন গঠিত হতে যাবে তখন তারা যে ধরনের ঘটনা ঘটবে যে এই এখানকার একটি ধাতু, যেমন যদি আমি ধরি সোডিয়াম, সোডিয়াম এই সোডিয়াম, তাহলে সোডিয়াম বাইরের সেলে কয়টি ইলেকট্রন আছে? সোডিয়াম বাইরের সেলে 1টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এই সোডিয়াম যখন ক্লোরিনের সঙ্গে মানে বন্ধন গঠন করতে যাবে, ক্লোরিনের সঙ্গে যখন রিঅ্যাকশন করতে যাবে, ঠিক আছে, তখন কি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, তাই না? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আচ্ছা, তো এখানে সোডিয়াম একটি ধাতু, হ্যাঁ, আর ক্লোরিন কি হচ্ছে? অধাতু। তাহলে আমরা আয়নিক বন্ধন কাকে বলে? তাহলে আয়নিক বন্ধন হচ্ছে ধাতু এবং অধাতু যখন মানে পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় মানে আয়নিক বন্ধন। ঠিক আছে, আর আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত তাকে বলা হয় আয়নিক যৌগ। তো এই আয়নিক বন্ধন গঠন করার জন্য এই সোডিয়ামের বাইরের সেলে যে 1টি ইলেকট্রন আছে, অর্থাৎ সোডিয়াম, সোডিয়াম হচ্ছে কত? তাহলে 11, সোডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সেই একটি ইলেকট্রন যেটা আছে সে এখানে তার ক্লোরিনের কিন্তু একটি ইলেকট্রন ঘাটতি থাকে। ঠিক আছে, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? তাহলে ক্লোরিন হচ্ছে 17। তাহলে 17 যদি হয়, ক্লোরিনটা একটু অঙ্ক করি আমরা। হ্যাঁ, তাহলে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টো? বাইরের সেলে 7টি আছে, তাই না? 17 যেহেতু 7টি করার জন্য এগুলো কিন্তু সবগুলো নিষ্ক্রিয় গ্যাসে আমি ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি, হ্যাঁ, চিত্র দেখিয়েছি। আসলে সবগুলো দেখো যে তোমাদের বাইরের সেলগুলোতে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। ঠিক আছে, বাইরের সেলগুলো এবং ভিতরের সেল সবই ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। তো সে কি করবে? এই একটি ইলেকট্রন যেহেতু আছে তাকে এখনো 7টি ইলেকট্রন গ্রহণ করতে, তাহলে অষ্টপূর্ণ হবে, অর্থাৎ 8টা ইলেকট্রন বাইরের সেলে হবে। তখন সে কি করবে? এই একটা ইলেকট্রন যখন এই ক্লোরিনের সঙ্গে সে যুক্ত হতে যাবে, সে একটা ইলেকট্রন, ক্লোরিনের যত ঘাটতি আছে, সে বলবে যে আমার একটা ইলেকট্রন তুমি নিয়ে নাও, আমার এটা প্রয়োজন নেই। কারণ আমার এই একটা ইলেকট্রন যদি বাদ দিয়ে দেয় আমি তাহলে কার মতো? সে তখন নিয়নের মতো মানে এই ভিতরে দুইটা সেল রেখে সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। ঠিক আছে, ওই কারণে সে এই একটি ইলেকট্রন সে ক্লোরিনকে দিয়ে দেয়। ঠিক উদাহরণটা আমরা এভাবে বলতে পারি যে কারো কাছে আছে ধরুন 101 টাকা আর একজনের কাছে আছে ঠিক 99 টাকা। তখন যার কাছে 101 টাকা আছে সে বলবে ভাই আমার 101 টাকার আমার 1 টাকাটা অতিরিক্ত আছে, এর প্রয়োজন নেই, আমার কাছে 100 টাকা নোট থাকলেই চলবে। তখন সে যার কাছে 99 টাকা আছে তাকে সে একটা সে দান করে দেয় বা তাকে গিফট করে দেয়। তখন কি তার দুজনেরই উপকার হলো, তার কাছে 100 টাকা নোট থাকলো, ঠিক আর কাছে 100 টাকা নোট থাকলো, ঠিক এমনটাই ঘটনা ঘটে। হ্যাঁ, তো আমরা এগুলো একটু বাস্তব উদাহরণের সাহায্যে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করবো যাতে আমাদের আরো ভালো বেশি মনে থাকে আর কি। আর আমি এভাবে আমাদের স্টুডেন্টকে মানে স্টুডেন্টদের আমি এভাবেই শিখিয়ে থাকি আর কি। তো তাহলে এই ঘটনাটা এখানে কি তাহলে কিরকম ঘটে? এই সোডিয়ামের বাইরের সেলটা আউট হয়ে যাওয়া, তো দুইটা সেল থাকলো, ঠিক ক্লোরিনের
তাহলে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা সোডিয়াম, তাই না? এটা সোডিয়াম এবং এটা ক্লোরিন। তাহলে এই সোডিয়াম, এটা সোডিয়াম আয়ন প্লাস আয়ন এবং ক্লোরিন প্লাস মাইনাস আয়ন, এখানে দুইটার সঙ্গে পাশাপাশি থেকে তারা কি আয়নিক বন্ধন গঠন করবে। হ্যাঁ, তাহলে আমরা বইয়ে, তোমরা যদি এটা দেখতে চাও যে বইয়ে কি হবে লেখা হয়েছে, তাহলে সোডিয়াম কি করে, যেহেতু একটা ইলেকট্রন বেশি আছে বাইরে সেলে, সোডিয়াম একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়ে এই Na+ গঠন করে, ঠিক আছে? Na+ গঠন করে। ক্লোরিন তাহলে ঠিক একটা ইলেকট্রন গ্রহণ করে, ওই একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- চার্জ তৈরি করে, এবং যখন সোডিয়াম এবং এই দুটো চার্জ কেটে যায়, আমরা যোগ করে দেই, তাহলে Na+ Cl, তাহলে কি হচ্ছে আমাদের Na+ Cl-, এভাবে পাশাপাশি অবস্থান করে। অথবা আমরা কি লিখতে পারবো, NaCl, ঠিক আছে? তাহলে এভাবে তাহলে আয়নিক যৌগ গঠিত হয়। তাহলে তোমরা এখন সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার কথা যে আয়নিক যৌগ কিভাবে গঠিত হয়, তাই না? যখন একটি ধাতু এবং একটি অধাতু পরস্পরের সঙ্গে যুক্ত হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় কি, আয়নিক বন্ধন, ঠিক আছে? তো আমরা এখন দেখব সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন, তাহলে সমযোজী বন্ধনটা তাহলে কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। যে সমযোজী বন্ধন কি, তাহলে সমযোজী বন্ধন হচ্ছে যে যখন অধাতু অধাতু পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তো অধাতু অধাতু পরস্পরের সঙ্গে যুক্ত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন, ঠিক আছে? তাহলে তোমরা সংজ্ঞাটা ঠিক এভাবে লিখবা যে একটি অধাতু আরেকটি অধাতুর সঙ্গে যুক্ত হওয়ার সময়, বা এক বা একাধিক অধাতু পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় কি, সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধন কেন গঠিত হয়, মানে ইলেকট্রন শেয়ার কেন করে, তো আমরা সেটা সরাসরি গিয়ে দেখি। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে এই হাইড্রোজেন কিন্তু অধাতু, এই সাধারণত হাইড্রোজেন অধাতুর মতো আচরণ করে, যদিও এই এটা পর্যায় সারণী থেকে তোমাদের এটা বিস্তারিত আলোচনা আছে যে হাইড্রোজেনটা কিন্তু এক নম্বর গ্রুপ থাকলে এটা কিন্তু অধাতুর মতো কোনো সময় মানে আচরণ করে, আবার কোনো সময় ধাতুর মতো আচরণ করে। তো হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস, তাই না? এটা দ্বিপরমাণু গ্যাস বলা হয়। যে হাইড্রোজেনের একটি বাইরের সেলে কয়টি ইলেকট্রন বিদ্যমান, হাইড্রোজেন একটি ইলেকট্রন বিদ্যমান, তাই না? এই একটি ইলেকট্রন বিদ্যমান। তো এই একটি ইলেকট্রন থাকার কারণে হিলিয়ামের মতো তার যে পর্যায়, তার যে পারমাণবিক সংখ্যা বা তার যে ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য সে কি করবে, একটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে অথবা একটি ইলেকট্রন সে ছেড়ে দিতে পারে, এই ধরনের ঘটনা ঘটে। তো যখন হাইড্রোজেন অধাতুর মতো আচরণ করে তখন কি করি আমরা, এই হাইড্রোজেন H2 গঠন করে, তখন দুইটি হাইড্রোজেন পাশাপাশি চলে আসে, ঠিক আছে? এই দুইটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি চলে আসে এবং তাদের কি করে, দুইটা ইলেকট্রন শেয়ার করে ফেলে, ঠিক আছে? দুইটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা কি করে, এই শেয়ারিং এর মাধ্যমে তারা কি বন্ধন তৈরি করে, তাহলে সমযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে? আরেকটা সমযোজী বন্ধন আমরা উদাহরণ দেখি, যেমন ঠিক নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন অথবা অক্সিজেনটা আমরা দেখতে পারি। অক্সিজেন কিভাবে গঠিত হয়, তাহলে তাই না? তাহলে অক্সিজেন, তাহলে O2, এটা কিভাবে গঠিত হয় আমরা এটা দেখবো একটু। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি কত, অক্সিজেন 8, তাই না? অক্সিজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে অক্সিজেনের আমরা যদি চিত্র অঙ্কন করি, অক্সিজেনটা ইলেকট্রন বিন্যাসের চিত্র অঙ্কন করলে ঠিক এইরকম হয়। বাইরের সেলে কয়টা থাকে, ভিতরের সেলে 2টা, বাইরের সেলে থাকবে তাহলে 6টা, তাই না? 6টা 2টা 8টা। আচ্ছা, তাহলে অক্সিজেন হচ্ছে এটা, তাই না? তো এখন এই অক্সিজেন যখন এই মানে দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ দুটোই অধাতু, তাই না? একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন কিন্তু তৈরি করবে, তার কি হবে, বন্ধন গঠন করবে। তাহলে এখানে আরেকটা অক্সিজেন যখন আসবে পাশে, অর্থাৎ অর্থাৎ এখানে যখন O2 গঠিত হবে তখন এই ধরনের ঘটনা ঘটে। যখন অক্সিজেন এই যৌগটি গঠিত হয় তখন কি করে, তাদের বাইরের সেলে 6টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই 6টি ইলেকট্রন যদি থাকে তাহলে অবশ্যই 2টি করে ইলেকট্রন ঘাটতি রয়েছে, কারণ অষ্টক পূর্ণ হওয়ার জন্য কি 8টি ইলেকট্রন প্রয়োজন, তাই না? 6 2 8, 2টি ইলেকট্রন ঘাটতি রয়েছে। তখন যখন দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন কি করে, তারা 2টা করে ইলেকট্রন শেয়ার করে, টোটাল 2টা করে ইলেকট্রন শেয়ার করে তারা এখানে বন্ধন গঠন করে শেয়ারিং এর মাধ্যমে। তাহলে অক্সিজেনের মূলত যে বন্ধনটা তৈরি হয় এখানে, এই অক্সিজেন এই ধরনের বন্ধন গঠন করে, ঠিক আছে? ও আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখতে হবে যে 2টি ইলেকট্রন মানে হচ্ছে একটি হাত।
তো অক্সিজেন এখানে দুইটি হাত তৈরি করে, ঠিক আছে। সমযোজী বন্ধনগুলো সাধারণত একটি এই মানে এই চিহ্ন দ্বারা অর্থাৎ হাত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে কি কি ধরনের ঘটনা ঘটে, এখানে দুইটি হাত তৈরি হয় অক্সিজেনের ক্ষেত্রে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে যখন আমি এঁকেছিলাম, তো হাইড্রোজেন কিন্তু এভাবে গঠন করে, ঠিক আছে। এই অর্থাৎ একটি বন্ধন হলে একটি হাত, দুইটি বন্ধন হলে দুইটি হাত তৈরি করে এবং একটি হাতে দুইটি করে ইলেকট্রন থাকে, ঠিক আছে, দুইটি করে ইলেকট্রন থাকে। তাহলে এইভাবে তাহলে আমাদের কি সমযোজী বন্ধনটি গঠিত হয়। তো এই ধরনের আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। অনেক উদাহরণ আছে, ক্লোরিন 2 আছে নিজেদের মধ্যে, এবং যদি মনে করো এটার সঙ্গে আরেকটা আমি মানে এই অধাতু আরেকটা অধাতুর সঙ্গে যুক্ত হয়ে বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে। তাহলে অধাতু যেগুলো যুক্ত হবে সেগুলো হচ্ছে কি সমযোজী বন্ধন, ঠিক আছে। এখন আমরা দেখব ধাতব বন্ধন। তাহলে ধাতব বন্ধন কি, তাহলে এই ধাতব বন্ধন, তাহলে ও ধাতব বন্ধনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে হচ্ছে ধাতব বন্ধনের ক্ষেত্রে মানে ধাতব বন্ধনের জন্য ধাতু এবং পদার্থগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাদের বাইরের সেলে যে ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেই বাইরের সেলের ইলেকট্রনগুলো তারা ছেড়ে দেয়। আর এগুলো হচ্ছে কি সঞ্চারনশীল ইলেকট্রন, ঠিক আছে। এই ইলেকট্রনগুলো একটি মানে পরমাণুর জন্য আবদ্ধ না হয়ে পুরো এই এর মধ্যে কি সেগুলো ঘুরে বেড়ায়, সেগুলো বলা হয় ডিলোকালাইজ ইলেকট্রন বা সঞ্চারনশীল ইলেকট্রন, মানে পুরো জায়গাটা জুড়ে তারা কি ভ্রমণ করে বেড়ায়। আচ্ছা, আর এইগুলো হচ্ছে পারমাণবিক শ্বাস বলা হয় এই প্লাস চিহ্নগুলোকে, অর্থাৎ যে ইলেকট্রন ছেড়ে যে আয়ন মানে বা আয়ন গঠন করলো সেগুলোকে বলা হচ্ছে ঠিক পারমাণবিক শ্বাস। অর্থাৎ এখানে পারমাণবিক ইলেকট্রন সাগরের মধ্যে এটা এমন একটা মানে এমন একটা অবস্থা তৈরি হয় যে মনে হয় যে ইলেকট্রন সাগরের মধ্যে সেই আয়নগুলো কি ভাসমান অবস্থায় আছে, ঠিক আছে। তো এইভাবে একটি পরমাণুর দ্বারা সেই ইলেকট্রনগুলো আবদ্ধ না থেকে মানে পুরো জায়গায় বিচরণ করে বেড়ায়, এই জন্য এগুলো বলা হয় সঞ্চারনশীল ইলেকট্রন, ঠিক আছে। তো এই সঞ্চারনশীল ইলেকট্রন গুলোর কারণেই আসলে এই ধাতুগুলোর মধ্যে তাপ বিদ্যুৎ পরিবাহিত হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ধাতব বন্ধন তাহলে মূলত। তো ধাতু তাহলে আমাদের বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয়, এটা তো বিদ্যুৎ প্রবাহটা ঘটে যে ইলেকট্রন যে সাইডে প্রবাহিত হয় ঠিক বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, ঠিক আছে। আমরা যদি এই সাইডে প্লাস চার্জ দেই, এই সাইডে মাইনাস চার্জ দেই, হ্যাঁ প্লাস চার্জ দেই, তো ইলেকট্রনগুলো ঠিক এই দিকে প্রবাহিত, তাহলে বিদ্যুৎ প্রবাহিত কোন দিকে, ঠিক তার অপোজিট দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ধাতব বন্ধন। তো আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার মানে পরিষ্কার হয়েছে যে ধাতব বন্ধন কি, আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি এবং ধাতব বন্ধন কি। তো আমরা প্রথম থেকে আরেকটু আলোচনা করি না, আমরা শেষ করে দিব যে আয়নিক বন্ধন কি। তাহলে আয়নিক বন্ধন হচ্ছে এই ধাতু যে 1, 2 এবং এই 13 নম্বর গ্রুপে যেগুলো আছে, এই ধাতুগুলো যখন অধাতুর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ 15, 16, 17 নম্বর গ্রুপের মৌলগুলোর সঙ্গে যুক্ত হয়, তখন কি করে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ কেউ মানে ধাতুগুলো ছেড়ে দেয়, এরা গ্রহণ করে, যে বন্ধন যে মানে গ্রহণের মাধ্যমে যে বন্ধন হলো সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন কি, তাহলে সমযোজী বন্ধন হচ্ছে শুধুমাত্র এই অধাতুগুলোর মধ্যে গঠিত হবে, তাই না। অধাতুর মধ্যে মানে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এবং ধাতু বন্ধন কি, ধাতু এবং ধাতুর মধ্যেই যখন একটা বন্ধন গঠিত হয়, অর্থাৎ তাদের মধ্যে যখন বন্ধন গঠিত হয় তখন কিন্তু ইলেকট্রনগুলো তাদের মধ্যে সঞ্চারনশীল হয়ে মানে সঞ্চারনশীল অর্থাৎ ভ্রমণ করে বেড়াবে, অর্থাৎ সঞ্চারনশীল হয়ে ঘুরে বেড়াবে এবং এভাবে ধাতব বন্ধন গঠিত হয়, ঠিক আছে। তো আশা করি যে তোমাদের মানে ক্লাসটি খুব পরিষ্কারভাবে তোমাদের ক্লিয়ার হয়েছে আর কি। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো এবং আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা আশা করি যে তোমরা বেসিক থেকে মানে সম্পূর্ণ তোমাদের বেসিক থেকে কেমিস্ট্রিটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।